আজকে আমাদের ট্রেনিং হচ্ছে বেসিক লিনাক্স কমান্ড। তো আমি একটু গল্প দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, তো লিনাক্স কমান্ডটা আসলে লিনাক্স নামটা আমি কখনো শুনি নাই, যেটা সত্য কথা। অনেকে হয়তো বা ইগো থাকতে পারে, বাট আমার কোনো ইগো নাই, কারণ না জানাটা কোনো সমস্যা না, জানতে হবে। তো আমি যখন প্রথম 2017 সালে চায়নাতে আসি, আমি মানে লিনাক্স এর নামই শুনি নাই। তখন তখন জানতাম যে মাইক্রোসফট এক্সেল এটা কাজ করা যায়। তো বাংলাদেশে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের যে একটা ধারণা থাকে যে কম্পিউটার রিলেটেড যদি কাজগুলো থাকে, বিশেষ করে প্রোগ্রামিং বা অন্যান্য বিষয়গুলো, এগুলো হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের যে স্টুডেন্ট আছে তারাই সাধারণত এগুলা করে। কারণ এটা ভুল ধারণা, কারণ আমাদের যেহেতু সায়েন্টিফিক রিসার্চ বাংলাদেশে খুব কম হয় এবং আমাদের বেশিরভাগ মেধাবী ছাত্রছাত্রীরা আমরা বিসিএস এর দিকে চলে যাই, যার কারণে এদিকে আর আসা হয় না আমাদের। তো আমার কাছে একদম নতুন মনে হয়েছে। তো আসার পরে যখন বললো যে লিনাক্স জানতে হবে, তোমাকে নেটসিআর ডাটা জানতে হবে, ম্যাটল্যাব, এনসিএল জানতে হবে, পাইথন, এটসেট্রা এটসেট্রা, তো আমি কেমন যেন একটু সাগরের মধ্যে পড়ে গেলাম যে এই লিনাক্স কি জিনিস। তো এই কমান্ড গুলো বুঝতে পারি না, তারপর অনেকদিন সময় লাগছে, যাই হোক আস্তে আস্তে সবই শিখছি। তো আল্লাহর রহমতে এখন কাজ করতে পারি। তো যারা বাইরে আসবেন পড়াশোনা করতে বা দেশে থেকে আপনার সায়েন্টিফিক রিসার্চ করবেন, লিনাক্সটা খুব জরুরি। লিনাক্স এর অনেক কমান্ড আছে, সব কমান্ড সবার জন্য না। হ্যাঁ, আপনার সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস করতে যে কমান্ড গুলো সবসময় লাগে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো, আশা করি আপনাদের কাজে দিবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে একটু আওয়াজ দিবেন। শোনা যাচ্ছে? হ্যালো? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আজকে আমরা আগের আগের ক্লাসের মতোই আমরা হচ্ছে আমাদের আইডিয়া গুলো শেয়ার করবো। হ্যাঁ, আমি আমার আইডিয়া গুলো শেয়ার করবো, আপনাদের আইডিয়া গুলো থাকলে তো সবচেয়ে ভালো হবে, আমি খুশি হব যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী যারা আছেন তারা বাদ দিয়ে যারা কম্পিউটার সায়েন্সে পড়েন না, তারা যদি একটু আইডিয়া শেয়ার করেন তাহলে ভালো লাগবে। এই কারণে যে অ্যাটলিস্ট হয়তো আইডিয়া আছে, আর না জানলে কোনো সমস্যা নেই, আমরা শেয়ার করবো। তো আমাদের প্রথম যে আমাদের লিনাক্স এর যে কমান্ডটা সাধারণত আমরা ব্যবহার করি, পিডব্লিউডি, এটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এই ওয়ার্কিং ডাইরেক্টরি কে বলতে পারবে সুন্দর করে গুছায়া? ওয়ার্কিং ডাইরেক্টরি আসলে কি? ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে আমি যে কমান্ড গুলো দেবো, যে কাজগুলো করব, সেটা কোন ডিরেক্টরিতে হচ্ছে। যদি আমি সি ড্রাইভে কিংবা লোকাল ডিস্ক সি, কিংবা আমার হচ্ছে কি ডি হচ্ছে, কোনটা হচ্ছে সেটাকে প্রকাশ করতে চাই। এক্স্যাক্টলি। যে ধরেন আমরা লিনাক্সটা ওপেন করে, আশা করি আপনারা সবাই হচ্ছে অলরেডি হচ্ছে ইনস্টল করে ফেলছেন। হ্যাঁ, এই ইনস্টলেশন নিয়ে আমি অনেক কথা বলছি, আর আপনারা হচ্ছে যদি এখনো শেষ করতে না পারেন, বা অনেকে, আমি জানি দেশের অবস্থা ভালো না, ইন্টারনেট সবার ভালো না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আবার হচ্ছে যে ইনস্টল করতে পারেন। তো যেটা এখানে ওপেন করব, এখন আমি ওপেন করছি, আমি কিন্তু জানি না কোথায়, আমি জানি যে হোমে আছি, তারপরে আমরা একটু শিওর হওয়ার জন্য আমি বুঝতে পারতেছি আমি এখন হোম জালালে আছি। ঠিক আছে, যেমন উইন্ডোজে আমি বুঝতে পারতেছি এটা আমার পথ, আমি এখানে আছি, আমি এফ ডাইরেক্টরিতে আছি, এই ফোল্ডার নামে, হ্যাঁ, লিনাক্স ট্রেনিং 2021 নামে আছি। উইন্ডোজে তো সুন্দর করে এগুলো করা যায়, ক্লিক করা যায়, করলেই দেখা যায়, কিন্তু লিনাক্সে এগুলো করা যায় না। তো আমি যেহেতু এটা উইন্ডোজে ব্যবহার করতেছি, যার কারণে খুব সহজে আমি দেখতে পারলাম যে আমি এই ইয়াতে আসি, আমি এই ডাইরেক্টরিতে আসতে চাই বা এটসেট্রা এটসেট্রা। তো আমার আজকে যে আমি কাজ করব, আমার এই ডাইরেক্টরিটা হচ্ছে এটা এফ এ আছে। ঠিক আছে, তো এই জন্য লিনাক্স আমরা যারা সরাসরি ব্যবহার করি, যেমন লিনাক্সের কথা বলছি আমি, যে দুইভাবেই ব্যবহার করা যায়। যেমন এখন উইন্ডোজ 10 হচ্ছে উবুন্টু দেওয়া আছে, আবার অনেকে সিগুইন ব্যবহার করতে পারে না, অনেকে আবার ভার্চুয়াল বক্স ইউজ করে। তো সেক্ষেত্রে উইন্ডোজও ব্যবহার করা যায়, কিন্তু উইন্ডোজ ছাড়াও কিন্তু বিএল ব্যবহার করা যায় আলাদা। লিনাক্স হয় সেক্ষেত্রে আর এইভাবে ক্লিক করে আসা দেখার কোনো সুযোগ নাই, সবকিছু হ্যান্ডেল করবে লিনাক্স দিয়ে। তো আমি এখানে বুঝলাম যে আমি হোম জালালে আছি। আচ্ছা, এরপরে হচ্ছে চেঞ্জ ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ আমি যেখানে কাজ করব বা করতে চাই সেখানে আমি আমার পরিবর্তন করব। তো এই ক্ষেত্রে কয়েকটা আছে,
যেমন সিডি আমরা ব্যবহার করি, সিডি সাধারণত এটা বোঝায় যে চেঞ্জ ডাইরেক্টরি। তারপরে পথ, পথ বলতে আমরা যেখানে কাজ করি, যে আমার ফোল্ডারে আমি যেখানে আসবো, আমার যে পথটা এটা হচ্ছে আমার, যেমন এফ লিনাক্স 10 2021 আছে। কিন্তু কথা আছে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে ডাইরেক্ট যদি লিনাক্স ব্যবহার করেন, সে লিনাক্স উবুন্টু হোক, তারপরে ডেবিয়ান হোক, ফেদোরা হোক, সেন্টোস হোক, হ্যাঁ, আপনি যেটা, অথবা সিগুইন হোক, সরি, হ্যাঁ, এগুলো যদি হয়, সরাসরি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সিডি দিয়ে পথ দিবেন। যেমন সিডি দিয়ে এফ লিনাক্স 10 2021 আছে, আমরা একটু পরে প্র্যাকটিক্যাল দেখবো। কিন্তু যদি আপনি সেটা উইন্ডোজ 10 এ ব্যবহার করেন, যেমন যদি উবুন্টু আমরা ব্যবহার করি উইন্ডোজ 10 এ, কে বলতে পারবে এখানে এক্সট্রা কেন এমএনটি ব্যবহার করা হচ্ছে, আর সিগুইনের জন্য সিগ ড্রাইভ ব্যবহার করা হচ্ছে? এখানে কেন, মানে এক্সট্রা কেন আমি উইন্ডোজে ব্যবহার করলে আমি সরাসরি সিডিটা ব্যবহার করতে পারতেছি না, সেক্ষেত্রে আমার এমএনটি অথবা সিগ ড্রাইভ ব্যবহার করতে হয়? কে কে বলতে পারবে? ভাইয়া এমএনটি মানে কি মাউন্ট? মাউন্ট করে নেওয়া, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কাজ হচ্ছে কি, যখন আমরা সরাসরি লিনাক্সে থাকি সেক্ষেত্রে আমি সরাসরি হচ্ছে যে আমি ডাইরেক্টরিটা চেঞ্জ করতে পারি। কিন্তু যখন আমি উইন্ডোজে ব্যবহার করবো, সে সরাসরি আমি সাব সিস্টেম ব্যবহার করতেছি, যার কারণে আমাকে ওই ডাইরেক্টরিটাকে মাউন্ট করে এখানে নিয়ে আসতে হবে। অথবা আমি যে সিগ ড্রাইভ ইউজ করি, সিগুইন ব্যবহার করি উইন্ডোজে, সেম সিগ ড্রাইভ আছে, ওই ড্রাইভের মাধ্যমে আমি হচ্ছে ওই ডাইরেক্টরিতে দিয়ে তারপরে হচ্ছে যে আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইটা খুবই দরকার, আমরা কাজ করতে গেলে আমাদের চেঞ্জ করতে হয়। তো এইভাবে কমান্ড দিতে হবে। তো স্ক্রিনে দেখলে আমরা যদি ব্যবহার করি তাহলে এইভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তো আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যাল। আমি স্ক্রিনশট দিয়ে দিছি। এছাড়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এই টিউটোরিয়ালটা আজকালকের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দিব। অতএব কেউ যদি মিসও করেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, সেখানেও দেখতে পারবেন, অথবা আমার ওয়েবসাইটেও টিউটোরিয়াল তৈরি করে দেব। তো আমার অনুরোধ হচ্ছে, যারা গবেষণার সাথে থাকতে চান তাদের খুবই জরুরি আজকে যেগুলো শিখাবো, কারণ সব অনেক কমান্ড আছে, সব সচরাচর লাগে না। আমার প্রায় 3-4 বছরের অভিজ্ঞতা থেকে যেগুলো সবসময় লাগে সেগুলো দেখাচ্ছি। তো আপনারা যদি রিসার্চ ফিল্ডে থাকেন, ডেটা অ্যানালাইসিস করেন, তাহলে এই জিনিসগুলো লাগবে খুব খুব করে। আচ্ছা, এখন আমরা কোথায় আসতে যাচ্ছি? আমরা আসতে চাচ্ছি এফ ডাইরেক্টরিতে লিনাক্স ট্রেনিং 2021। তাহলে কিভাবে আমি আসবো এখানে? তাহলে আমাকে সিডি ব্যবহার করতে হবে, ব্যবহার করে ব্যাকস্ল্যাশ ইউজ করে এমএন দিয়ে আমি পুরাটা না লিখলেও হবে। এই ক্ষেত্রে আপনারা দেখবেন ক্যাপস লক এর উপরে একটা ট্যাব অপশন আছে, দেখতে পাচ্ছেন? ইয়েস ভাইয়া। এই ট্যাবটা কিন্তু খুবই জরুরি ব্যবহার করা, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে কোনো আমরা লিনাক্স হোক বা প্রোগ্রামিং হোক, যখন আমরা কাজ করি সেক্ষেত্রে ট্যাবটা ব্যবহার করা খুবই জরুরি। কি কারণে? আমার পুরোটা টাইপ করার দরকার নেই, অনেক সময় আমি টাইপিং এ মিস্টেকও করতে পারি। আর আমি প্রায় প্রশিক্ষণে বলে থাকি যে আমরা যে ব্যবহার করি, যখন কম্পিউটার ব্যবহার করব তখন সেটা কিন্তু একটা মেশিন। ঠিক আছে, তো যেহেতু মেশিন, তাহলে মেশিন কিন্তু খুবই সেন্সিটিভ। তো সেক্ষেত্রে যদি আমরা সামান্যতম একটু ভুল করি, একটা যদি টাইপিং এ মিস্টেক হয়, তাহলে কিন্তু সেটা রান হবে না, এরর দেখাবে। এই কারণে সুবিধা হচ্ছে ক্যাপস লকের উপরে দেখবেন একটা ট্যাব নামে একটা অপশন আছে, সেখানে ওই ট্যাব নামে অপশনটাতে ক্লিক করলে আপনি পরবর্তী সেটা চলে আসবে। তাহলে আমরা সিডি দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে এমএনটি দিলাম, দিয়ে ট্যাব চাপলাম, চলে আসলো। এরপরে আমরা কোন ডাইরেক্টরিতে আছি? এফ এ আছি, দিয়ে ট্যাব চাপলাম, চলে আসলো। তারপরে লিনাক্স এল বড় হাতের আছে, আমি পুরোটা লিখবো না, লিন দিয়ে এখানে আমি ট্যাব চাপলাম, অটো চলে আসলো। তারপরে আমি কোথায় আছি? 2021 আছি, আমি ট্যাব চাপলাম, চলে আসলাম। আচ্ছা, আমার সাথে কি সবাই আছেন? মানে যারা অলরেডি ইনস্টল করছেন, প্র্যাকটিস করতেছেন? জি ভাই, আছে ভাই। ওকে, জি ভাইয়া। তারপরে এন্টার চাপলে আমি চলে আসলাম এখানে। কিন্তু আমার আবার শিওর হইতে হবে, যখন আমি ইয়াটা একটু বড় করে দিই, তাই না? এখন দেখা যাচ্ছে ক্লিয়ার না? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া।
ভাইয়া যে কোনো একটা কিছু টাইপ করেন তাহলে চলে আসবে হয়তোবা। ওকে, চলে আসছে। এখন হচ্ছে আমি এই ফোল্ডারে গেলাম, তারপরে আমি আবার হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দিয়ে আমি নিশ্চিত হতে পারি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যখন আপনি উইন্ডোজ 10 এ হচ্ছে যে লিনাক্স ব্যবহার করতেছেন, যখন আপনি কোনো ডাইরেক্টরিতে চলে যাবেন হোম থেকে, তখন কিন্তু এখানে একটা অন্য কালার চলে আসবে। তা আপনি বুঝতে পারতেছেন এখন আমি 2021 আছে, কিন্তু তারপরে কনফার্ম হওয়ার জন্য আমি পিডব্লিউডি টাইপ করতে পারি। যখন আমি পিডব্লিউ টাইপ করতেছি তখন আমার দেখাচ্ছে যে আমি এই জায়গায় আছি। কথা বোঝা গেল? তাহলে আমি নিশ্চিত যে আমি এই জায়গায় আছি। এরপরে আমরা যেটা করতে পারি, এলএস নামে একটা আরেকটা কমান্ড আছে, যেটা হচ্ছে আমরা প্রিন্ট লিস্ট অফ ফাইলস। মানে আমরা দেখতে চাচ্ছি যে আমি আরো শিওর, আমি তো ধরে নিলাম যে আমি এখানে পিডব্লিউ দেওয়ার পরে আমি বুঝলাম যে আমি এই জায়গায় আসছি। তারপরে আমি নিশ্চিত হতে চাই, কারণ আমি জানি যে এই ফাইলস গুলা হচ্ছে, এই ফাইল বা ফোল্ডার গুলা হচ্ছে আমার এই 2021 আছে। এটা নিশ্চিত হওয়ার জন্য আমি এলএস কমান্ড করার পরে আমি যদি মিলায় দেখি, তাহলে দেখা যাবে যে আমার 2021 যে টার ফাইল আছে একটা, তারপর ডকুমেন্ট ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, টেক্সট ফাইল আছে, অনেকগুলো টেক্সট ফাইল আছে, তারপরে রিপা নামে একটা হচ্ছে ফোল্ডার আছে, একটা জিপ ফাইল আছে। সবগুলো আমি মিলায় দেখতেছি যে হ্যাঁ আমি সঠিক জায়গায় আসছি, আমি এই জায়গায় আছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের কেন এভাবে মানে আমি এই ডাইরেক্টরিতে আছি কিনা এই বিষয়গুলো দেখার কারণটা কি? মানে যদি আমি এটা না করি তাহলে আমার কি সমস্যা হতে পারে? ধরেন একটা প্রোগ্রামিং করতেছি, কোডিং করব বা ডেটা অ্যানালাইসিস করব, তো আমি যদি এই সিডি সেন্স না করি বা আমি বিষয়গুলো মানে ইনকোয়ারি না করি, তাহলে কি সমস্যাটা হতে পারে? কেন দরকার এগুলো করা? ভাইয়া এমনি হ্যালো ভাই এমনিতে এমনিতে আমরা তো ওই এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করি, তো এখানে তো আমরা কমান্ড লাইনে করতেছি। তো কমান্ড লাইনে করলে আমরা তো জানি না আসলে কোন ডিরেক্টরিতে আমরা আছি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে তো আমরা দেখতে পারি আসলে যে কোথায় আমরা কাজটা করতেছি, কোথায় ফাইল ক্রিয়েট করতেছি বা কোথা থেকে কাজ করতেছি। তো ওইটা দেখার জন্য আসলে এই জিনিসটা আমরা করি। আর এই লিস্টটা এলএন ইউজ করি, তখন আসলে বোঝা যায় ওই ডিরেক্টরিতে কি কি ফাইল আছে, ওইগুলো আমরা দেখতে পারলাম। আচ্ছা, এটা তো কারণে কিন্তু এটা না করলে কি কোনো সমস্যা হবে ডেটা অ্যানালাইসিসে? ভাইয়া আমরা সাধারণত হচ্ছে যে যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেই ফোল্ডারে যদি না যায় তাহলে ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো না, অ্যাক্সেস পাবো না। সেজন্য আমাকে এইভাবে আপনি যেভাবে দেখাচ্ছেন আমাদেরকে সার্টেন ফোল্ডারে যেতে হবে আগে, না হলে আমরা কাজই করতে পারবো না। আচ্ছা যাও, সেটা তো আছেই। তো মজার ব্যাপার হচ্ছে আমি এক্সাক্ট যে আনসারটা শুনতে চাইছিলাম। তো আমি যখন প্রথম কাজ করি এই বিষয়গুলো ইনকোয়ারি করতাম না, করতাম কি গুগলে যে তো কোড পাওয়া যাইতো, অথবা এনসিএল ওয়েবসাইটে কোড পাওয়া যায়, ফাইলও আছে, ডেটাও রাখছি। ইভেন আমি যেহেতু এখানে টিচার, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ট্রেনিং দেই, মজার ব্যাপার হচ্ছে আমার যে ভুলটা হয়েছে বিগিনিং এ, আমার স্টুডেন্টদের সেম সমস্যা। যখন ট্রেনিং দিতে যাই তো ওরা হচ্ছে আমারে ফলো করে না, অথবা আমি আগেই হচ্ছে আমি সিডি দিয়ে দিছি, আমি যে জায়গায় আছি, যে জায়গায় ফাইলগুলো রাখছি ওই জায়গায় আমি কাজ করতেছি। এখন পিছন থেকে যারা আছে বা যে বেসিক লিনাক্স কমান্ড গুলো জানে না, মজার ব্যাপার হচ্ছে ওরা বারবার বলে যে আসতেছে না, এই ফাইল কাজ করতেছে না, এই কোড কাজ করে না। তখন একটা বেঁধে বেঁধে আসে ভাই, error আসে। কথা বেঁধে বেঁধে আসে। জি জি, হ্যালো। না ভাই, আপনার কথা ঠিকঠাক আসতেছে, ক্লিয়ার। আচ্ছা, কারো হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় একটা এরর আসে, দেখবো এটা অনেকে করছে কিনা জানি না, যারা ডেটা অ্যানালাইসিস করে, নো সার্চ ফাইল ইন দিস ডাইরেক্টরি, এই ধরনের এরর কি কেউ পাইছে? এখানে কারো আছে অভিজ্ঞতা? আমি আগে পাইছি অনেক। হ্যাঁ, এটা বিজ্ঞানিক হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আমার ক্লাস থামায়া, আমি যেহেতু 2018 সাল থেকে ট্রেনিং দিই এখানে, প্রায় 30-35 দেশের স্টুডেন্টদের ট্রেনিং দিছি, 200-300 স্টুডেন্টদেরকে। তো এটা আমার বিশাল অভিজ্ঞতা। তো আমার যেটা হয়েছে প্রথমে সেম ট্রেনিং এ যাওয়া হয়, পরে আমি যাই দেখি কি হয়েছে সমস্যা, পরে যাই বলি যে তুমি চেক করে দেখো, তুমি এলএস দিয়ে দেখো পিএ যে সিডি তুমি চেঞ্জ করো না, পিডব্লিউ তো কোথায় আছো, এই জায়গায় আছো, তুমি এলএস দিয়ে দেখো দেখো তোমার এখানে ফাইলগুলো আছে কিনা। আমি যে আজকে ট্রেনিং এর জন্য ডেটাটা দিছি সেটা কি এখানে আছে? কয় নাই। তাহলে না থাকলে সে করছে কি, আমি যে ডেটা গুলা দিছি, ডেটা রাখছে ধরো ডিতে, সে আমার কোড নিয়ে
ডেস্কটপে রান করতেছে, তাহলে ডেস্কটপ হচ্ছে সি হয়ে ইউজার্স এ আসে। যারা কম্পিউটার সায়েন্সে বা এমনি ডেটা অ্যানালিসিস করে তারা এই বিষয়গুলো জানে যে ডেস্কটপে রাখা মানে ওটা সরাসরি কিন্তু সিতে না, সি হয়ে ইউজার্স তারপরে তার নাম আসতে হবে। অথচ সে ফাইল রাখছে কোথায় ডিতে, সে রান করতেছে কোথায় সিতে। তো এই বিষয়গুলো তখন একটা এরর আসে যে নো সাস ফাইল ইন দিস ডাইরেক্টরি। এর মানে অর্থ হচ্ছে আমি যেখানে অ্যাক্সেস করতেছি, যেখানে কাজ করতেছি, অথবা কোডটা আমি যেখানে রান করতেছি সেখানে ওই ফাইলটা নাই। কথা বোঝা গেল? কারো কি হয়েছে এখানে এই অভিজ্ঞতা? এমদাদের তো হয়েছে। তো এরকম অনেকেরই এই অভিজ্ঞতাটা হতে পারে, এই জন্য এগুলো দরকার। তো আমরা ইনকোয়ারি করে ক্লিয়ার যে আমি এই ডাইরেক্টরিতে আসি। ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা হয়, যারা বিগিনার তাদের হয়, সবারই হয়, তো এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি ওয়ার্কিং ডাইরেক্টরি তৈরি করতে চাই, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা যেমন আমরা যদি উইন্ডোজ হয় তাহলে আমরা সরাসরি নিউ দিলে আমার এখানে ফোল্ডার নামে অপশন আসে, আমি এখানে ক্লিক করলে হয়ে যায়, কারণ উইন্ডোজে বাই ডিফল্ট তাদের কোডিং করা আছে, যার কারণে অটো হচ্ছে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে। কিন্তু আমি যদি কোনো ফোল্ডার তৈরি করতে চাই লিনাক্সে, আমি এইভাবে তৈরি করতে পারবো না, যার কারণে আমাকে কি করতে হবে, একটা ওয়ার্কিং ডাইরেক্টরি তৈরি করতে হবে। আর এটার কমান্ড হচ্ছে এমকে ডাইরেক্টরি, মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। অর্থাৎ আমি একটা ডাইরেক্টরি তৈরি করতে যাচ্ছি, তারপরে আমি যে নামে তৈরি করব সেটা হচ্ছে ফোল্ডার নামটা দিয়ে দিলে তৈরি হবে। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ যদি বলি যে আমি জালাল নামে একটা ডাইরেক্টরি তৈরি করতে চাই, তাহলে সেখানে এমকে ডাইরেক্টরি জালাল, বা যেটি বি কেয়ারফুল স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটি হোক। তো আমরা এমকে ডাইরেক্টরি, তারপরে আমি নাম দিলাম জালাল। আমি যদি দিয়ে দিই ইন্টার চাপলে চলে আসছে। এখন আমার আবার ইনকোয়ারি করে দরকার যে আজও ঠিক আছে কিনা এখানে, তাহলে এলএস দিয়ে যদি চাপি, এখানে কিন্তু জালাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে জালাল নামে একটা আলাদা ফোল্ডার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু, যেহেতু আমরা ক্রিয়েট করলাম, তাইলে আমি বর্তমান যে ডাইরেক্টরি আছে সেখান থেকে আমি চলে যেতে যাচ্ছি যে জালাল যে ডাইরেক্টরিটা তৈরি করলাম সেখানে যদি আমি যেতে চাই, তাহলে আবার আমার কি করতে হবে, সিডি দিতে হবে। তো সিডি যদি আমি ইউজ করি, সিডি ইউজ করে যে চাপলেই আমি ট্যাব যদি চাপি চলে আসলো, এন্টার দিলে এখানে দেখাই যাচ্ছে আমি কোথায়, জালালে চলে আসছি। তারপরে হচ্ছে আমি পিডব্লিউ দিয়ে আরো নিশ্চিত হইতে পারি আমি এখন আসলে জালালেই আছি। ঠিক আছে, এটা গেল। তারপরে এখন হচ্ছে আমি তো এখন জালালে আছি, কিন্তু আমি আগের ডাইরেক্টরিতে আসতে যাচ্ছি। ঠিক আছে, আমি আগের ডাইরেক্টরিতে যদি আসতে চাই 2021-এ, তাইলে আমার করতে হবে কি, ব্যাক করতে হবে। তো ব্যাক করার জন্য যেটা আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ডট ডট ইউজ করি। এখানে মনে রাখবেন, যদি শুধুমাত্র একটা ডট ইউজ করেন তার মানে হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি বোঝায়, আর যখন আপনি দুইটা ডট ব্যবহার করবেন তার মানে হচ্ছে প্রিভিয়াস ডাইরেক্টরি বোঝাবে। অনেক সময় দেখবেন যে আপনি গুগলে পাবেন অথবা প্রোগ্রামিং এ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কি কারো সুপার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা আছে? না ভাই। আচ্ছা, আমি প্রথম দিকে এসে আমাকে প্রফেসর সুপার অ্যাকাউন্টের সুপার কম্পিউটারের অ্যাকাউন্ট দিয়ে দিল, আমাদের এখানে আছে ইউনিভার্সিটিতে। তো সেটা ইউজ করতে হলে অবশ্যই যেহেতু এটা পে করতে হয়, অনেক টাকা খরচ হয়, হ্যাঁ, অনেক বড় কম্পিউটার এখানে, তো সেটা চালাইতে গেলে এইচপিসি বলে যেটাকে, হাই পারফরমেন্স কম্পিউটার যেটা বলে, তো অনেক টাকা খরচ হয়, এটা সবাই অ্যাকাউন্ট দেয় না অ্যাক্সেস। তো যারা আমরা প্রফেসর আমরা কাজ করি বা রিসার্চ করি তখন আমাদের দিতে হয়। তো প্রথমে এসে আমার যখন দিছে, তো যাওয়ার পরে আমি আমি মাথার উপর দিয়ে 500 মডেল দিছে, মডেল যারা মডেলিং এ কাজ করে, যেমন WRF মডেল, ওয়েদার রিসার্চ ফরকাস্টিং মডেল, বিশেষ করে আমাদের বাংলাদেশ, সম্ভবত বাংলাদেশে একটা সুপার আছে কিনা জানি না, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থাকার কথা, তুই থাকে তো ভালো, থাকতে পারে, কারণ যেহেতু তারা ওয়ার্ক মডেল রান করে, আমি জানি না।
তো বাংলাদেশে কয়টা আছে জানি না। তো যদি থাকে তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওয়েদার রিসার্চ ফরকাস্টিং মডেল তারা ব্যবহার করে। তো ওয়াক মডেল রান করতে গেলে সেখানে অবশ্যই হচ্ছে সুপার কম্পিউটার লাগে, কারণ হচ্ছে যে অনেক বড় মডেল, এর মধ্যে অনেক ফিনোমেনা অ্যাড করতে হয়, অনেক ইনপুট ভেরিয়েবল আছে, হ্যাঁ, যা বলে এটসেট্রা এটসেট্রা। তো সবচেয়ে আজকের ট্রেনিং কাজে লাগবে যারা সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস করে, প্লাস হচ্ছে যারা মডেলিং নিয়ে কাজ করে বা সুপার কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য এটা খুবই একটা থেরাপি। যার কারণে আবার আমার ব্যাক হয়ে এসে আবার পিন 1 বাই 1 আস্তে আস্তে জানতে হয়েছে। তো এই বিষয়গুলো হয় কি গুগলে দেখি টিউটোরিয়াল গুলো থাকে, তো শুধু ডট ইউজ করছে, প্রথম বুঝতাম না, এটা স্বাভাবিক ব্যাপার, প্রথম দিকে না বোঝারই কথা, এগুলো কম্পিউটার সায়েন্সের কাজ। তো শুধু ডট দেওয়া থাকতো বুঝতাম না, ব্যাক ডট থাকতো আরো দেওয়া থাকতো, তখন এগুলো বুঝতাম না। তো একটা যদি ডট দেওয়া থাকে তার মানে হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি বুঝাবে, আর যদি দুইটা হয় তাহলে ব্যাকে চলে আসতো। তো যদি আমরা ওয়ান স্টেপ ব্যাকে যাইতে চাই তাহলে সিরি দিয়ে ডট ডট দিয়ে যদি ব্যাক স্ল্যাশ দিই তাহলে ওয়ান স্টেপ ব্যাকে আমি চলে আসবো। যেমন এখানে সিডি দিয়ে ব্যাক স্ল্যাশ যদি দিই, আমি এখন কিন্তু 2021-এ চলে আসছি। ঠিক আছে, আমি জালাল থেকে আবার আসলাম। তো আমি কিছু বললাম নাকি? সরি ভাই, আনমিউট করা ছিল, আমি রাস্তায় তো। আচ্ছা, ওকে ওকে, ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি 2 স্টেপ ব্যাকে যেতে চাই কি করব, কে বলতে পারবে? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বাদ দিয়ে। ভাই একটা ডট ভাইয়া সিডি ডট ডট ফ্রন্ট স্ল্যাশ ডট ডট, জি জি, সিডি ডট ডট ফ্রন্ট স্ল্যাশ ডট ডট, এরপরে এটা দিলেই দিতে হবে, আবার ব্যাক স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি আমরা 2 স্টেপ ব্যাকে আসতে চাই বা 3 স্টেপ যেটি হোক, তারপরে আবার ডট ডট দিয়ে আমরা চলে আসতে পারি। এই জন্য বারবার আমার চেঞ্জ করে আসতে হবে না, এইভাবে করে পরবর্তী কিন্তু আমি সিডি দিয়ে দিতে পারি, কারণ 1 স্টেপ ব্যাক হয়েও কিন্তু আমি আবার সিডি করতে পারি। ভাইয়া হ্যাঁ ভাইয়া একটা কারেকশন হবে, ওটার নাম ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ না, আপনি যেটা দিচ্ছেন। আচ্ছা সরি, ওটা হচ্ছে আচ্ছা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এটা হচ্ছে যে তোমার ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে যদি আমরা দেই তো সামনের দিকে হচ্ছে যাবে। এটাকে আমরা যদি আবার 2 স্টেপ ব্যাকে চলে আসে বা 3 স্টেপ ব্যাকে চলে এসেও কিন্তু আমরা হচ্ছে করতে পারি, কি বলো এটাকে, আমরা সিডি করতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আমরা আবার ইয়াতে যাই, সিডি করে ডট ডট দেই স্ল্যাশ, তারপরে হচ্ছে কি আবার দেই, তাহলে এখানে আমি কোথায় যাব? তাহলে আমি যদি এখন এবার এই কমান্ডটা ব্যবহার করি তাহলে কোথায় যাওয়ার কথা? এই কমান্ডটা যদি আমি এখন করি কোথায় আসবো? আমি এফ ফোল্ডারে, এফ ফোল্ডারে আমি চলে আসবো, এই যে এফে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আমি চাইলে ব্যাকেও চলে আসতে পারি। আবার আমরা যদি পিডব্লিউডি দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কোথায় আছি। এখন আমরা যেহেতু আবার আমরা কাজ করবো 2021-এ, তাহলে আমরা আবার হচ্ছে কি আমরা 2 স্টেপ ফরওয়ার্ড আমরা চলে যাই। তাহলে সামনে যদি যাই তাহলে সিডি দিয়ে এতে তো আছে লিনাক্স ট্রেনিং, তারপরে 2000, ঠিক আছে, তাহলে আমরা এখন আবার 2021-এ আছি। এখন আমি চাচ্ছি যে এই জালাল যে ডাইরেক্টরিটা আছে এটাকে আমি রিমুভ করে দিব, আমি এটা রাখতে চাচ্ছি না। তো সেখানে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা rm ইউজ করি, যেটা রিমুভ ডাইরেক্টরি। তারপর হচ্ছে যে ডাইরেক্টরিটা আমরা চেঞ্জ করতে চাই আমরা হচ্ছে রিমুভ করতে চাই বা ডিলিট করে দিতে চাই, তাহলে সেখানে যে ফোল্ডারটা থাকবে সেটার নামটা ব্যবহার করে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে যেমন এখানে আমাদের এই যে জালাল নামে যে ফোল্ডারটা আছে এটাকে আমরা এখন রিমুভ করি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে জালালটা আছে, তো আমরা এটা ব্যবহার করি rm ডাইরেক্টরি ব্যবহার করে জালাল যদি দেই
দিলাম। এখন আমি এলএস যদি করি, এখন কিন্তু জাভার নামে কোনো ফোল্ডার নাই, ডিলিট করে দেওয়া হয়েছে, এটা রিমুভ করে দেওয়া হয়েছে, এখন এখানে নাই। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে চাইলে আমরা ওয়ার্কিং ডাইরেক্টরিটা রিমুভ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা মুভ করতে যাচ্ছি, ধরেন এই যে বেসিক লিনাক্স কমার্স নামের টেক্সট ফাইলটা আছে, আমি চাচ্ছি যে এটা রিপা নামে যে ফোল্ডারটা আছে বা এই ডাইরেক্টরি আছে, আমি এখানে এটাকে মুভ করব, তাহলে সেটা আমরা করতে পারবো। তাহলে যদি আমরা মুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এমবি কমান্ডটা ব্যবহার করি। তো এমবি কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা মুভ করতে পারি আমাদের ফাইল। তো এই ক্ষেত্রে দিয়ে তারপরে হচ্ছে যে আমরা যে ফাইলের নাম সেটা প্লাস হচ্ছে আমি যে ডাইরেক্টরিতে মুভ করতে চাই সেই ডাইরেক্টরিটা দিতে হবে এখানে পথটা। তবে এইভাবে শুধুমাত্র আমরা একটা ফাইল কি করতে পারি, মুভ করতে পারি। তাহলে আমরা যদি মুভ করতে চাই, আমরা কোনটা করব, এই টেক্সট ফাইলটা, এই টেক্সট ফাইলটাকে আমরা চাচ্ছি মুভ করে রিপাতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এমবি লিনাক্স টেক্সট ফাইলটা কোথায় নিয়ে যাব, রিপাতে নিয়ে যাব। ঠিক আছে, মুভ হয়ে গেল। এখন আমরা দেখতে চাচ্ছি আসলে রিপাতে গেছে কিনা, তাহলে এলএস দিয়া রিপা, ওই ফোল্ডারে আমরা লিস্ট অফ ফাইলটা দেখতে যাচ্ছি। দিলে দেখেন এই ফাইলটা এখন আগে ছিল কোথায়, এখানে, ওইখান থেকে আমরা মুভ করে কোথায় নিয়ে গেলাম, রিপা নামে যে ফোল্ডারটা সেটাতে চলে গেল। আমরা দেখলাম কিভাবে, এলএস রিপা নামে। এখন আমরা ম্যানুয়ালিও দেখতে পারি, এখানে রিপা ফোল্ডারটা ওপেন করলে দেখেন এই ফাইলটা এখানে আছে, আর এইখানে যে ফাইলটা ছিল এখন কিন্তু এই টেক্সট ফাইলটা নাই। তাই মুভ করার সুবিধা কি অসুবিধা কি? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুবিধা কি অসুবিধা কি? না, সুবিধাটা হচ্ছে গিয়ে আমরা মানে খুব ইজিলি হচ্ছে মানে যেইখানে আমার যে ফাইলটা দরকার আমরা সেই ফোল্ডারে হচ্ছে গিয়ে সেটা রাখতে পারতেছি। আর অসুবিধাটা হচ্ছে ভাই যদি আমরা ভুল ক্রমে কোনো কারণবশত যদি অন্য ফোল্ডারে রেখে ফেলিস ভাই, তাহলে তো হচ্ছে গিয়ে মানে খুঁজে পাওয়া, এটাই হচ্ছে গিয়ে অসুবিধা আর কি। এটা আরেকটা আছে, ধরো তোমার একই ডেটা অনেক সময় হয় যে বিভিন্ন ডাইরেক্টরি তুমি কাজ করবা ফোল্ডারে, কিন্তু একই ডেটাটা তোমার অনেক জায়গায় লাগতেছে, সেক্ষেত্রে মুভ করলে আবার একটু ঝামেলা আছে। ঠিক আছে, সেটারও সলিউশন আছে, দিচ্ছি। হ্যাঁ, যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। এখন আমি যদি অনেকগুলো ফাইল মুভ করতে চাই, কে বলতে পারবে আমরা কি করতে পারি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বাদে? এখানে তো একটা ফাইল করলাম, আমি অনেকগুলো ফাইল হচ্ছে মুভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করবো? ভাই কমা ব্যবহার করে কি আলাদা আলাদা করে বলে দিতে হবে এরকম কিছু? তাহলে তো তোমার মনে করো 100টা ফাইল থাকলে তো সারাদিন লাগবে। আচ্ছা, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ভাই স্টার সাইন ইউজ করা অল ফাইলের জন্য। এক্স্যাক্টলি। তাহলে মনে হয় কুয়েটে পড়েন না? জি ভাই, বর্তমানে এমএসসি কুয়েটে, বাট বিএসসি হচ্ছে বঙ্গবন্ধু থেকে। বিএসসি কোথায়? বঙ্গবন্ধু গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা ভাই হচ্ছে স্টার। তাহমিদ ভাই হচ্ছে বাবুলের এলাকার বড় ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আপনার এই ফাইলগুলো আমার পাঠাইছিল, যদি ভুল না করে থাকি। আচ্ছা, এনিওয়ে পরে কথা হবে এগুলো নিয়ে ব্যক্তিগত। তো আমরা হচ্ছে মুভ করে ফেললাম। এখন আমরা এই স্টারিক চিহ্ন ব্যবহার করতে পারি, সেখানে 100টা ফাইল থাক বা 1000 ফাইল থাক। যারা বিগিনার এই সমস্যা, যেমন নাহিদ বললো যে ভাই একটা একটা করে ইয়া করবো, হ্যাঁ একটা একটা করে কমা না ইউজ করে একটা একটা ফাইল করে 10টা ফাইল থেকে 10টা ফাইল 1 বাই 1
এই মুভ কমান্ডের পরে দিয়ে তারপরে রিপ্লাতে দিতে হবে, ঠিক আছে? তো এটা যে কতটা সময় আর বিরক্তিকর কাজ, যারা বিগিনার, যারা মানে এই সমস্যাটা ফেস করে নাই, আজকে যারা শিখলো, যারা নতুন, তাদের ভবিষ্যতে তারা দেশে থাকুক বা বাইরে আসুক, এই সমস্যাটা হবে না, প্রফেসরের গালি শোনা লাগবে না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রফেসরের গালি শুনছি, শিখছি, কষ্ট করছি। প্রথম দিকে এটা হয়তো 1 by 1 ডেটাই করতাম। আমি সাধারণত ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে কাজ করি। তো সাইক্লোনের রেইনফল সাধারণত 3 আওয়ারলি হয়। বর্তমানে আমি হাফ আওয়ারলি ডেটা নিয়ে কাজ করতেছি, যেটা মেশিন লার্নিং এ কাজ করতেছি। সেটা হচ্ছে হাফ আওয়ারলি ডেটা। তাহলে হাফ আওয়ারলি যদি ডেটা হয়, চিন্তা করেন কতগুলো ফাইল থাকে, সেগুলোকে মার্জ করতে হয়, ঠিক আছে? এটা সিডিও যারা ক্লাস করছে তাদের দেখাইছে, ক্লাইমেট ডেটা অপারেটর নামে একটা আছে, সেখানে দেখা যায়। ধরেন যে প্রায় 30 বছরের যদি হয়, অথবা 5 বছরেরই ধরেন না, হাফ আওয়ারলি ডেটা হলে কতগুলো ফাইল হয়, নেটসিডিএফ ফাইল। এগুলো তো আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। তো সেক্ষেত্রে 1 by 1 করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, এগুলো মার্জ করতে হয়। তখন আমাদের সুবিধাটা হচ্ছে যে আমার একটা একটা করে করার দরকার নাই, আমার শুধু জানতে হবে যে এক্সটেনশনটা কিসের। যদি .txt হয় তাহলে তো আমরা জানি যে একটা টেক্সট ফাইল, যদি .xls হয় তাহলে সেটা জানি আমরা এক্সেল ফাইল, অথবা .csv হলে csv ফাইল, এটসেট্রা এটসেট্রা। .tar হলে tar ফাইল, জিপ হলে জিপ বা আনজিপ, যেটা জিপ ফাইল হলে সেগুলো। তো আমরা এই ফাইলের ফরম্যাট গুলো জানি। তো যখন আমরা জানি, তো আমার যদি অনেকগুলো ফাইল থাকে, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা এই এস্টারিক্স যে চিহ্নটা আছে, যেটা আমরা স্টার বলি, তবে এটা আবার হচ্ছে যে আবার যখন আমরা প্রোগ্রামিং করি তখন আবার এটা মাল্টিপ্লিকেশন হয়। এগুলো অনেক ব্যবহার আছে, আমি বলছি। আবার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা আবার গ্রাসে ইউজ করলে এটা আবার কমান্ড কমেন্ট হয়। যতগুলা প্রয়োগ আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রয়োগ হয়। তো এইখানে লিনাক্স এর ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োগ হয়, সেটা স্টারিক্স, মানে হচ্ছে যে আমি অনেকগুলা ফাইল নিয়ে সেটা কপি করতে চাইলে বা মুভ করতে চাইলে এটসেট্রা এটসেট্রা, আমি যেটাই করতে চাই, তাহলে আমার এটা খুবই কাজে দিবে। তো এইখানে ধরেন .txt ফাইল কতগুলো আছে, অনেকগুলা txt ফাইল আছে। এই txt ফাইলগুলোকে আমি চাচ্ছি, এখানে কয়টা আছে, 5টা 6টা আছে। এই 6টা ফাইলকে আমি চাচ্ছি যে আমি রিপা ফোল্ডারে দিয়ে দিব। তাহলে সেটা যদি আমি করতে চাই, দেখেন এখানে আমার 6টা টেক্সট ফাইল আছে, ঠিক আছে? এই 6টা টেক্সট ফাইলটাকে আমি রিপাতে কি করব, ট্রান্সফার করব, মুভ করব, এবং হচ্ছে একটা কমান্ডে, তাহলে এমভি, তারপরে আমি স্টার চিহ্ন ইউজ করব, .txt, কোথায়, রিপাতে। এখন এলএস দেখেন নাই, ফোল্ডারে ফাইল আছে নাই, টেক্সট ফাইলগুলো নাই, তার মানে এখানেও দেখেন টেক্সট ফাইলগুলো নাই। তাহলে আমরা একটু ইনকোয়ারি করি রিপার, এখানে ইনকোয়ারি করলে দেখলাম যে সব ফাইলগুলো কি সেখানে চলে গেছে। আবার যদি আমরা ম্যানুয়ালিও দেখি, দেন ফাইলগুলো চলে আসছে। তাহলে কয়েক সেকেন্ডে হয়ে গেল। তাহলে আমাকে 1 by 1 করার কোনো দরকার হলো না। এইভাবে আমি কাজগুলো কি করতে পারি, সহজ করতে পারি। এই জন্য এই মানে যত আমরা টেকনিক্যাল হবো, ডক্টর আব্দুল সাত্তার স্যার একটা কথা বলে সবসময়, এবং আমি যখন চায়নাতে আসি তখন তিনি অস্ট্রেলিয়াতে ছিলেন, তো সবসময় ফোন দিয়ে বলতো, জালাল তুমি যত বেশি টেকনিক্যাল হবা, তত তোমার সায়েন্টিফিক রিসার্চে তুমি আগায় যাবা। যেমন আগে আমি ডেটা অ্যানালাইসিস করতে 6 মাসও লাগতো, এখন দেখা গেল সেই ডেটা অ্যানালাইসিস করতে আমার হচ্ছে 5 দিনও লাগে, 7 দিন লাগে, ডিপেন্ড করে আমার যতক্ষণ বসতে সময় লাগে, কোড করতে যত সময় লাগে। অনেক সময় দেখা গেলে 1 মাসও লাগে একটা কোড রেডি করতে। কোড রেডি করলেই শেষ অ্যানালাইসিস। তো এটা হচ্ছে যে কাজ জানতে হবে, কাজ জানলে আমাদের রিসার্চটা সহজ হবে। আচ্ছা, আমরা কি ফলো করতেছেন কেউ 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 এই কমেন্ট গুলো ব্যবহার করে কি কাজ করতেছেন? কেউ কেউ কোথাও সমস্যা বা আটকে গেছেন এরকম? আচ্ছা, এখন আমরা মুভের পরিবর্তে কপি করব, ঠিক আছে? তাহলে আমরা আগের যে ফাইলগুলো, এগুলাকে আমরা পুরো আবার ব্যাক করি।
আচ্ছা, আমি এটা কাজের সুবিধার্থে ব্যাক করলাম। এখন কথা হচ্ছে আমি কপি করতে পারবো। এটার সে একটু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আমি মুভ করলে পুরো ফাইলটি চলে গেল। অনেক সময় দেখা গেল যে আমার এই ফাইলটা আবার এই ফোল্ডারেও লাগে, তাহলে সেটা কিছুটা সমাধান এখানে আসলো, যে আমি যদি কপি করি তাহলে এই ফাইলটা কপি হয়ে রিপাতে যাবে। সেম ওয়ে আমরা যদি অনেকগুলো ফাইল একসাথে কপি করে করতে চাই, রিপা ফোল্ডারে নিতে চাই, তাহলে আমি সেটা স্টারিস ব্যবহার করতেছি, একসাথে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে। কিন্তু অসুবিধাটা কি? অসুবিধা কি আছে? তাহলে সলিউশনটা কি, একদম প্রপার সলিউশনটা কি, কে বলতে পারবে? কে কে বলতে পারবে? সরি, কে বলতে পারবে না? অসুবিধাটা না হচ্ছে, না ভাই জানা নেই। আচ্ছা, মুভ করার অসুবিধা হচ্ছে পুরো ফাইলটাই চলে গেল, তাহলে আমার এটা ঝামেলা। আবার কপি করলে ঝামেলা কি, ধরো যে আমার সাইক্লোনের ডেটা হচ্ছে হাফ আওয়ারলি ডেটা, তাহলে দেখা গেল আমার পুরো ডেটা হচ্ছে 8 জিবি। আমার এরকম হয় 5, 7, 8 জিবি সাধারণত হয় ডেটা, মানে খুবই সাধারণ এটা। তাহলে 8 জিবি যদি ডেটা হয়, তাহলে বর্তমান যে তুমি ডাইরেক্টরি আছো সেখানেও 8 জিবি, আবার তুমি কপি করে রিপাতে নিয়ে গেলা, আবার ওখানে কয় জিবি তোমার খাইলো? 16 জিবি স্পেস কিন্তু তোমার মেমোরি থেকে চলে গেল। আমার কথা কি বুঝো নাই? হ্যালো, জি ভাইয়া। এরকম আছে যারা আমরা সুপার কম্পিউটার কাজ করি মডেলিং এ, 100-150 গিগাবাইটও ডেটা থাকতে পারে, বিশাল বড় ডেটা। আর এটা যদি তুমি বারবার কপি টপি করো তাহলে তোমার মেমোরি একসময় শেষ হয়ে যাবে, তোমার তো একটা পেপারে কাজ করবো না, রিসার্চ অনেক প্রজেক্ট আছে। যাবে সেটার সলিউশনও দিব একটু পরে। তাহলে সেম ওয়ে আমরা কি করতে পারি, কপি করতে পারি। তাহলে আবার আমরা যেহেতু ফাইলগুলো নিয়ে আসছি, তাহলে বেসিক লিনাক্স কমান্ডস এই টেক্সট ফাইলটা আমি চাচ্ছি রিপাতে কপি করে নিয়ে যাব। তাহলে আগের মতো আমি সিপি, তারপরে হচ্ছে বেসিক আন্ডারস্কোর, এই ফাইলটাকে আমি কি করব, রিপাতে নিয়ে যাব। নিয়ে গেলে চলে গেল। এখন আমরা আবার একটু ইনকোয়ারি করি, তাহলে রিপাতে চলে গেছে। আবার আমি যদি এখানেও এলএস চাপি, আমার এই ফাইলটা এখানেও আছে, তাহলে রিপাতেও ফাইল পাইলাম, বেসিক লিনাক্স কমান্ডস নামে টেক্সট ফাইলটা আবার সেম, কিন্তু আমার কোথায় আছে, এই বর্তমান যে ডাইরেক্টরিতে কাজ করতেছে সেটাই আছে। তার মানে যখন আমি এই কপি করলাম, এই জায়গাও আমার কিছু মেমোরি নিল, এইটাতেও কিছু মেমোরি নিল, ঠিক আছে? সুবিধাও আছে অসুবিধাও আছে। আমি কপি করে নিতে পারলাম, সরাসরি মুভ হইলো না, তাইলে হচ্ছে যে আমি অন্য ফোল্ডারে কাজ করতে পারলাম, কিন্তু অসুবিধাটা হচ্ছে মেমোরি যাবে। সেম ওয়ে যদি আমি অনেকগুলো কপি করতে চাই, আগের মতো কি করব, আগের মতো যে কাজটা করব, আমি সিপি ব্যবহার করব, কিন্তু কি চাপবো, স্টারিস ডট টিএক্সটি, যেহেতু ফাইল, টেক্সট ফাইল কোথায় নিব, রিপাতে নিব। তাহলে চলে গেল। এখন যদি আমি রিপাতে যাই, আগে ছিল একটা ফাইল, এখন সব ফাইলগুলোই হয়েছে কি রিপাতে চলে গেছে। তাহলে সিমে আমরা হচ্ছে কি অনেকগুলো ফাইল করতে পারি। তো সবচেয়ে সুবিধা হচ্ছে লিঙ্ক করে দেওয়া। এটা সম্বন্ধে কেউ বলতে পারবে নাকি, এই লিঙ্কটা করে দেওয়া আসলে কি? কারো ধারণা আছে অতীতে লিঙ্ক করে দেওয়ার কাজ করার অভিজ্ঞতা আছে? আচ্ছা,
অভিজ্ঞতা যদি না থাকে ইটস ফাইন। তো আমরা যখন এই মডেলিং এ কাজ করি, বললাম যে সুপার কম্পিউটার যখন ব্যবহার করি, অনেক যদি ডেটা বড় হয় 16 জিবি 20 জিবি বা 100 জিবি ডেটা হয়, সেক্ষেত্রে আমি কপিও করব না, আমি মুভও করব না। করব কি, আমি এক ফাইল থেকে আরেক ফাইলে আমি লিংক তৈরি করে দিতে পারি, অথবা আমি এই ফাইলটাকে এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে কি করতে পারি, লিংক তৈরি করে দিতে পারি। তো লিংক তৈরি করে দেওয়ার সুবিধাটা কি, ধরেন আমার এই ফোল্ডারে যে ডেটাগুলো আছে, ধরলাম এই ইয়াটায় 20 জিবির মতো ডেটা, আমি এই ডেটাগুলো আমি রিপা ফোল্ডার থেকে আমি অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এখানে কপি করার দরকার নাই, মুভ করার দরকার নাই। যদি আমি এখানে লিংক করায় দিতে পারি, সিম্বলিক লিংক করায় দিতে পারি, তাহলে এই ডেটাগুলো কি করবে, এই ফোল্ডার থেকে অ্যাক্সেস করবে, ওইখানে একটা লিংক তৈরি করবে, এই ডেটা থেকে যে ইনফরমেশনটা সে এই ফোল্ডার থেকে কোডিং করে বা যেটা করে নিবে। কিন্তু আমার এই ফাইলগুলোকে এখানে কপি করতেছি না, যার কারণে আমার একটা স্পেস ক্রিয়েট করতেছে না, প্লাস আমি মুভও করতেছি না, যাতে করে এই ফাইলটা এখান থেকে ওখানে চলে যায়। কথা কি বোঝা গেল? ভাই এই বিষয়টা তো আরেকবার বললে ভালো হতো, তো ক্লিয়ার হয়। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম, মুভ দ্বারা কি বুঝাইছি জিতু? মুভ দ্বারা বোঝানো হচ্ছে মানে কোন একটা ফাইল অন্য একটা ফোল্ডারে নিয়ে যাওয়া। হ্যাঁ, তার মানে এই ধরো এটা 20 জিবি একটা ফাইল, ঠিক আছে। যদি মুভ করো তাহলে এই ফোল্ডারে তুমি পরবর্তী আর কাজ করতে চাইলে তুমি পারবে না। কেন পারবে না? ডেটাগুলো টোটাল কোথায় চলে যাচ্ছে, অন্য একটা ফোল্ডারে চলে যাচ্ছে। কথা বুঝো নাই? আবার সেম 20 জিবি তুমি যদি কপি করো এটাতে, তাহলে এইখানেও 20 জিবি, এই ফোল্ডারও কি হচ্ছে 20 জিবি। তার মানে আমার স্পেসটা, মেমোরির কি স্পেস লস হচ্ছে, আমার হচ্ছে না। তো আমি কপিও করব না, মুভও করব না, কিন্তু আমি এটার সাথে কি করে দিব, লিংক করে দেব, যাতে আমি ওই ডাইরেক্টরি থেকে কাজ করতে পারি। এক্স্যাক্টলি ওই ফ্রিপা ফোল্ডার থেকে এই ডেটাগুলোর সাথে একটা কানেকশন তৈরি করে দিবা, একটা লিংক তৈরি করে দিবা। ওই ফোল্ডার থেকে, ওই ডাইরেক্টরি থেকে এই ফাইল থেকে সে কি করবে, যে ইনফরমেশনটা তোমার দরকার, যে ইনফরমেশনটা তোমার দরকার, সেইখান থেকে সে কি করবে, লিংক করে অ্যাক্সেস করবে। তোমার মুভও করা লাগতেছে না, সেটাকে আবার কি বলে কয়, কপিও করে স্পেস বাড়ানো, কপি পেস্ট করা লাগতেছে না। ঠিক আছে। এইটা হচ্ছে, হ্যাঁ কপি ফাইল করলে যদি আমরা মানে কপি ফাইলগুলোর ডাটা চেঞ্জ করি, অরিজিনাল ফাইলের কোনো ডাটা চেঞ্জ হয় না, বাট এই ক্ষেত্রে লিংক করলে কি অরিজিনাল ফাইলের ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে কেন? যেহেতু লিংক করা, তাহলে তো ভাই অরিজিনাল ফাইলের সাথে এটা লিংক করা, তাহলে ওই ফাইলটা চেঞ্জ করলে তো এটাও চেঞ্জ হওয়ার কথা নাকি? আর কপি করলে তো দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফাইল তৈরি হয়। সেটা তৈরি হইলো, কিন্তু আমার যে ডেটার ভিতরে যে ইনফরমেশন, সেগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। ও আচ্ছা, সেটা কি চেঞ্জ হচ্ছে? আলাদা সে এখানে ক্রিয়েট করলো, করে আরেকটা মেমোরি সে তৈরি করলো, যেটা যার কারণে সে এখানে 20 জিবি, এখানে 20 জিবি। কিন্তু আমার একটা ফাইলের মধ্যে, একটা উদাহরণস্বরূপ, আমি তাপমাত্রা, টেম্পারেচারে আমার একটা ডেটা আছে, তো আমি কপি করে কি অন্য ফোল্ডারে নিলে ওই টেম্পারেচার কি রেইনফল হয়ে যাবে? না ভাই। আমার কথা কি বুঝতে পারছি? আমি যে করি, কিন্তু আমার মূল যে ইনফরমেশনটা, সেটা তার পরিবর্তন হচ্ছে না। তো আমার দরকার ডেটার ভিতরে ইনফরমেশনটা, বা আমি যেটা অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা দরকার। তো সেই কারণে লিংক করে দেওয়া যায়। সেক্ষেত্রে এলএন দ্বারা লিংক বোঝায়, আর হাইপেন এস দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে স্যাম্পলিং। এটা আমরা লিংক করতে চাচ্ছি। তো ওই যারা নামের একটা টেক্সট ফাইলটাকে, এটা চাচ্ছি যে আমি সাবিয়া নামে একটা ফাইল আছে, টেক্সট ফাইল আছে, এটার সাথে এটা লিংক করাতে যাচ্ছি, সেটা করতে পারি। আবার আমরা আমাদের আসলে লিংক তৈরি করছি কিনা সেটা আমরা ভেরিফাই করতে পারি। আবার আমরা চাইলে এই এই যে ডাইরেক্টরিতে আমি কাজ করতেছি, এই ডাইরেক্টরিটা, রিপা ডাইরেক্টরিতে একটা সিম্বলিক লিংক তৈরি হবে, ঠিক আছে। কিন্তু সেখানে কোনো ওই মেমোরি গুলো এখানে যায় আবার নতুন করে মেমোরি তৈরি করবে না। আমার যেটা মানে আমি যদি ভুল বলে না থাকি, আমার
কাজ করার অভিজ্ঞতা থেকে আমার এটা বলা। তো এই সাধারণত এইভাবে তৈরি হয়। আমি এক লিঙ্ক থেকে আরেকটাতে আমি তৈরি করতে, আমার এখানে আর কপি করার দরকার নাই। তাহলে লিঙ্ক করতে যাচ্ছি ln এসডি স্যাম্পলে একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, যারা কোথায় করতেছে সাবিয়া। আমি যদি করি, সরি, অলরেডি সাবিয়া ফাইল আছে, আমরা ক্রিয়েট করে নতুন করে এক্স্যাক্টলি। তো এখন হয়ে গেছে সাবিয়া নামে একটা ফাইল। আচ্ছা, এখন যেহেতু এটার সাথে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, যখন আমি লিঙ্ক করে দিব আমার এখানে কোনো ইনফরমেশন নাই, ফাঁকা, আমি একটা ফাইল শুধু বোঝানোর জন্য দিছি। কিন্তু যদি আমার এটাতে কোনো ইনফরমেশন থাকতো, এই জারাটা আমার এখানে সাবিয়াতে লিঙ্ক হয়ে আসতো। এখন আমরা একটু ভেরিফাই করতে চাচ্ছি, তখন ভেরিফাই করার জন্য আমরা এল হাইফেন দিয়ে আমরা যদি দিই, তাহলে সিম্বলিক লিঙ্কটা আসলে তৈরি করা হয়েছে কিনা সেটা আমাদের একটা এরকম একটা স্ক্রিন দেখাবে, লিঙ্ক তৈরি করা হয়েছে কিনা এবং কবে তৈরি করা হয়েছে এবং এরকম দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এলএস সাবিহা দিলে আমরা যে একটা লিঙ্ক তৈরি হয়েছে সিম্বলিক লিঙ্ক, সেটা আমাদের দেখাবে। আবার আমরা যদি চাই যে এই ডাইরেক্টরি থেকে রিপা ডাইরেক্টরিতে আমরা করব, অর্থাৎ আমি বর্তমান যে ডাইরেক্টরি আছে সেটা রিপাতে আমি লিঙ্ক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা চেক করতে পারবো আগের মতোই। আমি সেম ওয়ে চেক করতে পারবো তৈরি হয়েছে, এবং 2021 এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এবং ফাইলের সাইজ কত? 0 কিলোবাইট। হ্যাঁ, তো এ হচ্ছে কি করছে, ওইখান থেকে একটা লিঙ্ক তৈরি করছে, এবং ওইখানের যে ফাইলগুলো সে চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এগুলো আরো বুঝবেন যখন হচ্ছে যে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিস করব, রিয়েল লাইফে যখন যাব, ডেটা অ্যানালাইসিস করতে করতেই এগুলো আমরা শিখে যাব, আমাদের আত্মস্থ হয়ে যাবে এক সময়। তো প্রথম দিকে একটু কষ্ট হলে পরবর্তীতে এমনি মুখস্থ হয়ে যাবে সব, যে কোনটার পরে কোনটা দিতে হবে, কোন কমান্ডটা আমার লাগবে, এগুলো হচ্ছে একসময় আমাদের ঠিকই আমাদের আত্মস্থ হবে। কিন্তু সেটা কাজ করতে হবে রিয়েল লাইফে, আস্তে আস্তে আমরা শিখতে পারবো, প্র্যাকটিস করতে হবে, নাহলে আমরা ভুলে যাব। আবার আমরা যদি আনলিঙ্ক করতে চাই, তাহলে এখানে আমরা হচ্ছে আনলিঙ্ক অথবা আগের মতো রিমুভ করে আমরা সিম্বল লিঙ্কটাকে আবার ক্রিয়েট করে দিতে পারবো। আচ্ছা, সেটা গেল। এখন আমাদের ধরেন জিপ ফাইল থাকে, ঠিক আছে, তো জিপ ফাইলটাকে আমাদের কি করতে হয়, আনজিপ করতে হয়। অনেক সময় আমাদের জিপ ফাইল আছে, সেক্ষেত্রে উইন্ডোজে হইলে আমরা 7zip নামে হচ্ছে যে সফটওয়্যার আছে সেটা ব্যবহার করি, অনেকে হচ্ছে যে উইন রান না কি যেন আছে, এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করা যায়। তো আমরা লিনাক্সেও আমরা করতে পারবো। তো সাধারণত আনজিপ নামে যে টুলসটা আছে, যে একটা যেটার মাধ্যমে আমরা হচ্ছে এই আনজিপ করব, সেটা সাধারণত লিনাক্সে ভাবে দেওয়া থাকে ইনস্টল, যার কারণে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করতে গেলে, আচ্ছা, সুদো নিয়ে আমি একটু এখানে একটু বলতে চাই। তো সুদো সম্বন্ধে কে জানে? সুদো আসলে কি, কেন ব্যবহার করি আমরা? ভাইয়া আমি বলবো। বলো। ভাইয়া আমরা প্রায় সময় হচ্ছে যে আমাদের উইন্ডোজ কম্পিউটারে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা কমান্ড মানে মেনু ব্যবহার করি, আর লিনাক্সের শুরুটা হচ্ছে ওইটারই মানে ইকুইভ্যালেন্ট। মেবি এরকম কোথাও পড়ছিলাম, ভালো একটা ক্লিয়ার না আমিও। হ্যাঁ, ওইটাই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সহজ কথা, তুমি রুট ডাইরেক্টরিতে চলে যাচ্ছ, ওয়ান থিং, তুমি তখন সুপার ইউজার হিসেবে ব্যবহার করবা। তবে মাথায় রাখবা, যখন সুদো ব্যবহার করবা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড যাবে, মাস্ট। রুট ইউজারের কাছে চলে যাবে এজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, সেই ক্ষেত্রে আমরা সুদো ইউজ করবো। অনেক ক্ষেত্রে আমাদের এমনি নর্মালি হয় না, পরে সুদো ব্যবহার করলে আমাদের হয়, রুট ডাইরেক্টরিতে হয়। যেমন এর আগে তোমাদের পাইথনের ক্ষেত্রে মনে হয় দেখাইছিলাম অ্যানাকোন্ডাতে, এমনিতে হইলে তোমার ইনস্টল হয় না, পরে আমরা কি এজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন চলে যাই তখন আমি ওই ইউজারে চলে যাই, যার কারণে আমাকে দেয়, এলাও করে, ঠিক আছে, কারণ এর অনেক ডিপেন্ডেন্সি থাকে। তো সুদোতে আমরা শুধু সুপার ইউজার অথবা আমরা রুটে চলে যাই, সেক্ষেত্রে আমরা
সুদো ব্যবহার করতে পারি যদি আমরা উবুন্টু অথবা ডেবিয়ান ব্যবহার করি। আর যদি কেউ সেন্টোস অথবা ফেদোরা ব্যবহার করেন, যেমন প্রথমে আমার লিনাক্স এর হাতে করে এসে ফেদোরা, কারণ আমার প্রফেসর ফেদোরা ব্যবহার করতো, তো উনি আমাকে এটা ডিল দিল যেটা ফেদোরা তুমি ব্যবহার করো। তো ফেদোরা আমি কিছুদিন ব্যবহার করছি, তবে ফেদোরা হচ্ছে অতটা ইউজার ফ্রেন্ডলি, যেমন হচ্ছে ম্যাক কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, ম্যাকের অনেক রেস্ট্রিকশন আছে, সব অ্যাপ পাওয়া যায় না ফ্রিলি বা চাইলেও অনেক রেস্ট্রিকশন আছে। তেমনি ফেদোরার অনেক কিছু পাওয়া যায় না, ইউজার ফ্রেন্ডলি না, কিন্তু উবুন্টু সুবিধা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অনলাইনে সব দেওয়া আছে। তো ইয়াম যদি আমরা উবুন্টু অথবা ডেবিয়ান ইউজ করি সেক্ষেত্রে আমরা অ্যাপ ইউজ করি অথবা অ্যাপ গেট, অ্যাপ্লিকেশন গেট ইনস্টল দিয়ে তারপরে যে আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে সেটা ব্যবহার করব। কিন্তু কেউ যদি আপনার হচ্ছে সেন্টোস অথবা ফেদোরা ইউজ করেন তাহলে সেখানে ইয়াম ব্যবহার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার অলরেডি হচ্ছে আনজিপ এটা ইনস্টল করা হয়ে গেছে, আপনারা যদি করে না থাকেন তাহলে এই কমান্ডটা চাপবেন, এই কমান্ডটা অর্থাৎ সুদো অ্যাপ গেট অথবা অ্যাপ যেটি দেন ইনস্টল আনজিপ দিলে ইনস্টল হয়ে যাবে। পরে আমরা ওই আনজিপ অ্যাপ্লিকেশনে ব্যবহার করে যে ফাইলটা আমার জিপ ফাইল আমি দিলে ওটা হচ্ছে এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমার এখানে একটা লিনাক্স কমান্ড জিপ ফাইল আছে, সেটাকে আনজিপ করব, আনজিপ করলে এখানে আনজিপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটু দেখি আমরা, তো এই হচ্ছে লিনাক্স কমান্ড নামে একটা জিপ ফাইল আছে, সেটাকে আমরা আনজিপ করব। দিলে এখানে আনজিপ হয়ে দুইটা ফাইল চলে আসলো, এই দেখেন দুইটা আমি এখানে এটা অনলাইনে টিউটোরিয়াল দেওয়া আছে বেসিক লিনাক্স কমান্ডের উপরে, ওটা আমি জিপ করে রাখছিলাম, তো এটাকে আমি কি করলাম আনজিপ করে ফেললাম, এক্সট্রাক্ট হয়ে গেল। আগের মতোই হচ্ছে যদি আমরা অনেকগুলো আমাদের জিপ ফাইলটাকে, তাহলে সেক্ষেত্রে আনজিপ করার জন্য আমরা স্টারিজ ব্যবহার করবো, তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে আমাদের সিঙ্গেল একটা কোটেশন ব্যবহার করতে হবে, এর না হলে এটা হচ্ছে কি উইন্ডোজ একটা তোমার এরর, একটা টার্মিনালে দেখবে একটা এরর চলে আসবে, এটার আরো ডিটেলস হয়তো বা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টরা ভালো বলতে পারবে। তো এই কারণে আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি, ব্যবহার করার কারণে আমাদের অনেকগুলো যদি আনজিপ ফাইল জিপ ফাইল থাকে সেগুলো আমরা হচ্ছে আনজিপ ফাইল করতে পারি, কিন্তু একটা কথা সেটা হচ্ছে আমরা স্টারিক্স ব্যবহার করতে পারি। আবার যদি টার ফাইল থাকে, আমরা অনেক সময় হচ্ছে টার ফাইল ডাউনলোড করি ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, অথবা আমরা নিজেরাও তৈরি করি, পরবর্তীতে আমরা যদি আনটার করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা চাইলে এখানে টার ফাইলে কি কি লিস্ট গুলো আছে সেগুলো দেখতে পারি, যেহেতু সেগুলো হচ্ছে যে একটা টার হিসেবে আছে, ওর ভিতরে অনেকগুলো ফাইল আছে, সেগুলো আমরা হচ্ছে টিভিএফ দিয়ে যদি -টিভিএফ দেই যদি, তাহলে সেখানে লিস্ট অফ ফাইল গুলো কি কি আছে আমরা দেখতে পারি। যেমন 2021 টান নামে একটা ফাইল আছে, সেটাকে আমরা প্রথমে যদি আমরা লিস্ট দেখতে চাই, তারপরে আমরা চাইলে লিস্টে যে কোনো একটা আলাদা আলাদা ফাইলও করতে পারি, অথবা পুরা ফাইলটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করতে পারি। তো সেক্ষেত্রে -টিভিএফ, তারপরে আমাদের টার ফাইল হচ্ছে 2021, এটা আমরা লিস্ট যদি দেখতে চাই, ওই জিনিসটা আমি টার করছি, ওই যে দুইটা ইন্টারনেটের যে টিউটোরিয়াল সেটা এখানে আছে। এরপরে যদি আমরা পুরাটাই হচ্ছে এক্সট্রাক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা -xpf ইউজ করি, তো দিলে পুরো ইন্টার ফাইলটা পুরো এক্সট্রাক্ট হয়ে যাবে আগের মতো, ঠিক আছে? তাহলে এই দুটো একটু ডিলিট করে দিই, কারণ হচ্ছে এই একই ফাইল ফাইল দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারবো না পরিবর্তনটা। তাহলে আমরা এক্সট্রাক্ট যদি করতে চাই টার xbf তাহলে এই যে টার ফাইল থেকে আমার কি হলো এক্সট্রাক্ট হয়ে গেল। আমাদের এগুলো লাগে, প্রায় লাগে। এখন কথা হচ্ছে আমরা ডেটা ডাউনলোড করতে চাই, অনেক সময় আমাদের হচ্ছে ডেটা ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো ডেটা যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে wget নামে ওয়েব গেট, আমরা এখানে wget নামেও আমরা করতে পারি, ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই wget যেটা, সেটা সাধারণত হচ্ছে বাই ডিফল্ট লিনাক্স গুলোতে দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে ওই আগের মতোই ইনস্টল করার নিয়ম হচ্ছে sudo
অ্যাপ ইনস্টল wget দিলেই চলে আসবে, অথবা আপনি যদি সেন্টোস অথবা সরি সেক্ষেত্রে আমার হচ্ছে সুদো ইয়াম ইউজ করে করতে পারবেন। ঠিক আছে, সাধারণত দেওয়া থাকে, আপনি চেক করলে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমার যে লিঙ্ক থাকবে এই লিঙ্কটা যদি আমি দিয়ে দিই, তাহলে সে কি করবে, এই টার্মিনালে এই দিয়ে আমি যদি ইন্টার চাপি, দেখবেন যে আস্তে আস্তে সে কি করবে, সুন্দর করে 100% পর্যন্ত যতক্ষণ লাগে, যেমন এটা 97.43 মেগাবাইট ছিল। ঠিক আছে, এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। পরবর্তীতে আপনার হচ্ছে এটা দিলেই সে ডাউনলোড করবে। আমি এখন এটা রান করব না, কারণ এটা ডাউনলোড করতে ভালোই সময় লাগে, তো এটা আমি রান করতে পারছি না। তো wget দিয়ে আপনার যে কোনো লিঙ্ক আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। কথা হচ্ছে এই একটা লিঙ্ক দিলে আমার একটা হলো, কিন্তু অনেক সময় দেখা গেল আমার অনেকগুলা লিঙ্কে আমি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে সলিউশনটা কি? যেমন আমার 3 আওয়ারে ডেটা, দেখা গেল যে একদিনে ডেটা নিলে কটা 8টা ফাইল পাবো আমি, তো 8টা লিঙ্ক, 8টা ফাইলে 8টা লিঙ্ক, তো আমি একটা একটা করে করব? বারবার আমি কি এই টার্মিনালে বসে থাকবো, wget দিব আর কপি করব আর টার্মিনালে পেস্ট করব? তাহলে সলিউশনটা কি, কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যালো, জি শুনছি। কি বলতে পারবে না? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কেউ নাই? আচ্ছা, তার আরেকটা সলিউশন হচ্ছে, সেটা আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি, টেক্সট ফাইল, যেটা অনেকগুলা লিঙ্ক থাকবে। যেমন হচ্ছে wget দিয়ে -i দিয়ে দিলে সে হচ্ছে 1 বাই 1 ডাউনলোড করতে থাকবে। যেমন হচ্ছে এখানে একটা এই যে লিনাক্স আইএসও ফাইল নামে একটা ফাইল আছে, এখানে কয়টা লিঙ্ক আছে? 3টা লিঙ্ক আছে। তাহলে আমি 3টা লিঙ্ক আমার বারবার টার্মিনালে এসে পেস্ট করার দরকার নাই wget দিয়ে যদি আমি -i দিয়ে দেই, তারপরে যে ফাইল, সেই ফাইল থেকে সে কি করবে, 1 বাই 1 নেবে। ঠিক আছে, প্রথমে এটা নিবে, এটা ডাউনলোড যখন হয়ে যাবে, পরের লিঙ্কটা নিবে, পরের লিঙ্কটা নিবে, তো অবশ্যই প্রতিটা লিঙ্ক আলাদা আলাদা ভাবে থাকতে হবে। তাহলে এইভাবে হচ্ছে কি, সে বারবার আমাদেরকে দেওয়ার দরকার নাই, 100টা ফাইল থাকুক, 1000 ফাইল থাকুক, টার্মিনালে wget দিয়ে কমান্ড দিয়ে যে ফাইলে ইয়া থাকবে, লিস্ট থাকবে, সেই ফাইলে ডাউনলোড করতে পারা যাবে। তবে অল্টারনেটিভ আছে। এখন এইভাবে যদি ডাউনলোড করি, সমস্যাটা কি কে বলতে পারবে? আমি ফাইল দিয়ে করলাম, কিন্তু এর একটা সমস্যা আছে, কি বলতে পারবে? কারো অভিজ্ঞতা? কারো অভিজ্ঞতা নাই? না, অভিজ্ঞতা নাই, কিন্তু মনে হইতেছে ওই টার্মিনালে রানিং চলতেই থাকবে। কিন্তু স্যার ভাই, আমরা যদি অন্য ওই অল্টারনেটিভটা ইউজ করি, হয়তো এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে টার্মিনালে যখন ব্যবহার করবা, সমস্যা হচ্ছে অনেক স্লো। ঠিক আছে, তো তুমি স্লোলি হইলে আরো তোমার, আমাদের দেশের কথা চিন্তা করো, আমার এখানে হিসাব আলাদা। ঠিক আছে, আমার এখানে হিসাব আলাদা, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় হচ্ছে, আমরা যদি গ্রাম সাইডে থাকি বা এমনিতেই আমাদের নেটের অবস্থা কিন্তু ভালো না, সেক্ষেত্রে অনেক স্লো হবে। তো এই জন্য আমার দুর্বল ইন্টারনেট থাকুক, যেটাই থাকুক, দ্রুত ইয়া হতে হবে। 1000 ফাইল থাকলে যদি 4-5 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, ঝামেলা না, যত দ্রুত। সেই অল্টারনেটিভটা হচ্ছে, আমি ইতিমধ্যে কিন্তু এই টিউটোরিয়ালটা আমার হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, দেখবেন এই টিউটোরিয়ালটা দেওয়া আছে। সলিউশন হচ্ছে আইডিএম ব্যবহার করা। আইডিএম সবাই জানেন, আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আচ্ছা, সেটা ইউটিউবের এটা দেখা যাবে না, কারণ এটা হচ্ছে ফ্রি, ভিপিএন ইউজ করতে হবে।
আচ্ছা, এখানে গেলেও আপনার ওয়েবসাইটে টিউটোরিয়াল দেওয়া আছে, ওয়ান বাই একদম স্ক্রিন শট দেওয়া আছে সব। আবার এই জিনিসটাই সুন্দর করে এখানে ভিডিওতে দেওয়া আছে। এটা সুবিধাটা হচ্ছে এই আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিন্তু আমরা সাধারণত যারা ছবি দেখি, ছবি পাবো, যারা ইউনিভার্সিটি লাইফে এটা হয় সবাই, আমরাও দেখতাম, মুভি ডাউনলোড করে দিতাম, রাত্রে ইন্টারনেট পাওয়া যেত হলে ওয়াইফাই, তখন আইডিএম এ দিয়ে ঘুমায় যেতাম। তো আইডিএম অটো মানে কম নেটওয়ার্ক থাকলেও, নেটওয়ার্ক যদি অনেক দুর্বল হয়, স্পিড যদি কমও হয়, কিন্তু আইডিএম এর সুবিধাটা হচ্ছে এই সবগুলো সেকে নেয়, যত কিলোবাইটই হোক ও সেকে নেয় এবং দ্রুত ডাউনলোড করে। তো এই ভিডিওটা দেখলে বা এই টিউটোরিয়ালটা দেখলে এই সমস্যাটা সমাধান হবে, কারণ টার্মিনালে অনেক সময় লাগে, সেহেতু অনেক যদি ডেটা হয় তাইলে সুবিধা হচ্ছে আইডিএম ব্যবহার করা। আইডিএম সেম ওইভাবে এই ফাইল যে আমি দেখাইলাম এরকম ফাইল আইডিএমও সেট করে দিলে ওর মতো করে ও ডাউনলোড করে রেখে দিবে, তখন হচ্ছে কি অনেক ফাস্ট হয়। এটা আমার হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলা। আমি টার্মিনালও নামাইছি, আইডিএমও নামাইছি, ঠিক আছে, ব্রাউজার দিয়েও নামাইছি, তো এগুলো হচ্ছে অনেক দুর্বল। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখতে পারেন, দেখলে কাজে দিবে, খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো আমরা যেমন এখানে চাইলে এই যে আমি নোটপ্যাডটা ওপেন করতে যাচ্ছি, ধরেন এটা আমার একটা কোড, সে ফর এক্সাম্পল এটা আমার একটা কোড, আমি চাইলে এখানে নোটপ্যাড ওপেন করে আমি চাইলে এখানে এডিট করতে পারতেছি, আমার নাম যে সেই যা চাইলে আমি দিলাম, দিয়ে আমি এখানে ফাইলে সেভ করলে সেভ করে দিলাম, তারপর কোড রান করলাম, করা যায়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমি যদি লিনাক্সে আমি সেটা করতে চাই, কোড আমি এডিট করতে চাই, তাহলে সেখানে টেক্সট এডিটর আছে, এই সম্বন্ধে ধারণা আছে কার? যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ভীম এরও একটা টেক্সট এডিটর। এছাড়া দুই একজন কেউ নাম বলতে পারবে? কম্পিউটার সায়েন্সের কেউ আছে? অ্যাটম আছে, ভিএস কোড আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ভিআই আর একটা ওটা ইউজ করতে পারি, তারপর হচ্ছে জিএডিডি ইউজ করতে পারি, এনইডিডি ইউজ করতে পারি, ভিএস কোড ভাই। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। তারপরে হচ্ছে ম্যাকের জন্য ম্যাক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে টেক্সট এডিটর। এগুলো করে আমরা হচ্ছে যদি আমরা লিনাক্সে সরাসরি লিনাক্সে আমি কোডগুলো এডিট করতে চাই বা টেক্সট এডিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ভিম দিয়ে যে আমরা টেক্সট এডিট করতে চাই সেটা ওপেন করলে, টেক্সট ফাইল ওপেন করলে হবে। পরে এটাতে আমরা কিছু করার পরে, লেখার পরে আমি যখন এডিটিং শেষ হবে সেভ করতে চাই এবং যদি এক্সিট করতে চাই, যেমন এখানে সরাসরি আমি উইন্ডোজে চাইলে সেভ করতে পারতেছি ফাইলে গিয়া, কিন্তু এখানে না, এখানে ইএসসি চাপতে হবে, চাপার পরে অপশন আসবে, তখন আমরা একটা কোলন ব্যবহার করব, তারপরে ডাব্লু দিয়ে যদি আমরা ইন্টারজেকশন এটা দিই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেভ হবে। কিন্তু আমি সেভও করতে যাচ্ছি, কুইটও করতে যাচ্ছি বা রিরাইট করতে যাচ্ছি, তাহলে সেভ, হ্যাঁ কুইট করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে ডাব্লু কিউ দিয়ে দিলে সেভ হবে এবং এক্সিট হবে, তারপরে ইন্টার চাপলে আমার ফাইলটা সেভ হয়ে থাকবে। যেমন আমরা এটা তাহলে একটু করি, যেমন textedit.txt এরকম চলে আসলো। এখন আমি কিভাবে এডিট করব? অবশ্যই এই নিউ ফাইল দেখা যায় এরকম আসছে, আমাকে এডিট করতে চাইলে অবশ্যই আই চাপতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আই অপশনটা আছে না, ওই আই অপশনটা করতে হবে, তার মানে এডিট। এখন কিন্তু আমার ইনসার্ট দেখাচ্ছে, তার মানে আমি এডিট করতে পারবো, যেমন আই এম জাভা বলতেছি। এছাড়া আমরা অনেক কোড করতে পারি, ফর আই ইজ ইকুয়াল এটসেট্রা এটসেট্রা এন্ড এটসেট্রা এটসেট্রা আমরা দিতে পারি। তো আমরা যখন এটা একটা জাস্ট বোঝানোর জন্য, তো আমি এভাবে চাইলে আমি এডিট করতে পারবো। এখন আমার সলিউশনটা কি? তাহলে ইএসসি চাপবো, ইএসসি চাপলে এই যে এখন চলে আসছে, তারপরে আমরা কোলন চাপবো, তারপরে ডাব্লিউ কিউ দিয়ে এটা যদি চাপি তাহলে সেভ হয়ে এক্সিট হয়ে থাকলো। তাহলে এই ফাইলটা আমরা একটু দেখিয়ে নিয়ে আসি কিনা, এই যে টেক্সট এডিটে যে কিছুক্ষণ আগে আমি যা লিখলাম সেটা কি এখানে আসছে, সেভ হয়ে থাকলো। বুঝে নাই? আর কোনো প্রশ্ন আছে?
আশা করি এই কমান্ডস গুলো সবসময় লাগে, রিয়েল লাইফে কাজে দিবে। আর যখন আপনি রিয়েল লাইফে ডেটা অ্যানালাইসিস করবেন আমার কথা মনে পড়বে। আর আমি যে যে কিছু আমার ব্যক্তিগত মানে বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম, তো এগুলো না জেনে গেলে পরবর্তীতে এগুলো কাজে লাগবে। অথবা যদি আপনি আজকে শিখলেন, অ্যাটলিস্ট আপনি পরিচিত হলেন কমান্ড গুলোর ক্ষেত্রে, কিন্তু পরবর্তী যদি আপনি মানে এটাকে চর্চা না করেন, ভুলে যাবেন, পরবর্তী দেখবেন যে এই জিনিসগুলো আবার হয়তো বা গুগলে যেতে হবে, নাহলে অথবা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আমাদের ওয়েবসাইটে টিউটোরিয়াল থাকতে হবে, আবার ব্যাক হয়ে আসতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে শেষ করে দেব। ভাই আমরা কি স্লাইডটা পাবো ইমেলের মাধ্যমে? টিউটোরিয়াল ওয়েবসাইটে পুরোটাই আপলোড করা হবে টিউটোরিয়াল হিসেবে। আচ্ছা এখন যেভাবে দেখলে সেটাই টিউটোরিয়াল হিসেবে ভিডিও লিংক সহ সব দেওয়া থাকবে। ইউটিউবে তো আমি ভিডিও আপলোড করব, প্লাস হচ্ছে এই কি বলে কয়, এটা হচ্ছে যে একদম ওয়েবসাইটে এই টিউটোরিয়ালের মতো, এই যে কিছুক্ষণ আগে যে টিউটোরিয়াল দেখালাম এরকম একবারে পুরো কমান্ড সহ দেওয়া থাকবে, যাতে করে সবাই এখান থেকে কপি করে নিতে পারে। আর আশা করি তো সবাই আমার ইউটিউব চ্যানেল জানে, তাই না? ওইখানে আমার থাকবে ভিডিওগুলো, আমি ইমেল করে তো দিয়ে দিছি ইনস্টল কিভাবে করতে হয়, তো জালাল ড্রিমে গেলেই পাওয়া যাবে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আপনাদের যে নাম সেটা অবশ্যই সার্টিফিকেটের নাম অনুসারে দিবেন, নামের যেন কোনো ভুল না হয়, ইমেল আইডির যেন ভুল না হয়। আমাদের সার্টিফিকেট ম্যানেজমেন্ট টিম যারা আছে তারা হচ্ছে খুব দ্রুতই আপনাদের চেষ্টা করবে সার্টিফিকেট গুলো দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দেই আজকের অনুষ্ঠানটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।